আমরা এখন তো প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ধরে দেখছি এই প্রক্রিয়াটা চলছে। সো আই থিঙ্ক এখন সময় হয়েছে উপর থেকে, সরকারের পক্ষ থেকে, শুধুমাত্র পুলিশ প্রশাসন থেকে না, আরও উপর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, ওনাদের কাছ থেকে একটা দিক নির্দেশনা প্রয়োজন। কারণ অনেক ধরনের, আমরা এখন যেটা শুনলাম যে একজন একভাবে মামলা দিচ্ছে, তার অভিযোগটা লিখছে, অন্যভাবে কিন্তু তদন্তের পরে নাম টাম বদলেই যাচ্ছে। অন্য বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে যে কেউ কোনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারা মামলাটা দিতে চাচ্ছে, কিন্তু যারা আসছে তাদেরকে সহযোগিতা করার নামে তারাই তালিকা নিয়ে আসে যে এখানে কাদের নাম টাম ঢুকাতে হবে। সেই পরিবার জানে না। আমরা এখনও দেখলাম একজন ওরকমই বলছিল যে আমি জানি না কোত্থেকে এই নামগুলো এসছে। সো এখানে যদি, এখানে একটা হচ্ছে যে যারা ভুক্তভোগী তাদের অবশ্যই সহায়তা লাগবে, তথ্য লাগবে, সহায়তা লাগবে মামলাগুলো রুজু করার জন্য। আমরা দেখেছি কয়েক জায়গায় ছাত্রছাত্রীরা নিজে গেছেন সহযোগিতা করতে, যারা আন্দোলন করেছিলেন তাদের পাশে তারাও গেছে, কিন্তু এখানে কোনো সমন্বিত কোনো ধরনের উদ্যোগ নেই। সেটা খুবই প্রয়োজন। আমাদের সরকারি বিভিন্ন প্রক্রিয়া আছে, আইন সহায়তা কার্যক্রম ইত্যাদি, ওগুলো খুব একটা চালু নাই এই মুহূর্তে। তারা পারলে কিন্তু এখানে দাঁড়াতে পারতো। তার মানে ওই ধরনের উদ্যোগ এবং একটু উচ্চ পর্যায় থেকে দিক নির্দেশনা না হলে কিন্তু এরকম পরিস্থিতি চলতেই থাকবে। এবং এটাতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে ভুক্তভোগী যারা, যেভাবে আমরা দেখলাম, তারাই একটু হতাশাভুক্তই হয়ে যাচ্ছেন যে আসলে আমরা যেটা চেয়েছিলাম, বিচার চেয়েছিলাম, এবং বিচার চাওয়া বাংলাদেশে মানে অনেক ধরনের হুমকির মধ্যে দিয়ে বিচার চাইতে হয়। সবাই জানে যে সামনের পথটা খুব সহজ না, তারপরে তারা এগিয়ে আসছেন। অন্যদিকে যেটা আমরা দেখছি যে অনেকের মধ্যে এখন কথাবার্তা হয়ে যাচ্ছে যে এই পরিস্থিতিটা দিয়ে আসলে এই প্রক্রিয়া দিয়ে শেষ পর্যন্ত আমরা কোনো কিছু পাবো কিনা। পুরো জিনিসটা যদি মানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় পুরো প্রক্রিয়াটা, তাহলে ভুক্তভোগীরা একদিকে তাদের যেটা প্রাপ্য বিচার সেটা তারা পাবেন না, আর অন্যদিকে যারা আসলে দোষী তারাও কিন্তু পার পেয়ে যাবেন এখানে। কারণ তারা বলবেন যে না, আমাদের বিরুদ্ধে যেই সব প্রক্রিয়া হয়েছে সেগুলো তো স্বচ্ছ না। এই সব প্রশ্ন আমরা আগেও দেখেছি, যখন জরুরি অবস্থা ছিল, শেষ পর্যন্ত দেখা গেলো যে অন্যায় অবিচার যে করা হয়েছে অনেকের প্রতি, যারা অপরাধী ছিলেন তাদেরকে অপরাধী কোনোদিন প্রমাণ করা যায়নি, কারণ প্রক্রিয়া অস্বচ্ছ হয়ে গেছিল। এবং এখানে আমরা ওই ঝুঁকির মধ্যে আছি যে অনেক, মাত্র কয়েক সপ্তাহ চলে গেছে, তার মধ্যেই যে প্রক্রিয়াটা দেখছি ওটা যেহেতু প্রশ্নবিদ্ধ হচ্ছে, অলরেডি আমাদের ভাবতে হচ্ছে যে আমরা পরে কোথায় পড়তে পারবো। এখনই আই থিঙ্ক শুধরানোর সুযোগ আছে, কিন্তু ভুক্তভোগী যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। আর আমরা দেখেছি কয়েকটা খুব ভালো উদাহরণ যে ছাত্রছাত্রীরা, অন্য আপনার নবীন অনেক আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, তারাও কিন্তু এগিয়ে আসছে সহযোগিতা করার জন্য। তাদেরকে কিন্তু যদি একটু সমন্বিত করা যায়, তারাও কিন্তু এখানে বড় একটা ভূমিকা নিতে পারেন, কিন্তু ওই সমন্বয়ের অভাবটা দেখছি। এখানে তদন্ত তো একটা বড় সমস্যার জায়গা, বিশেষ করে আমাদের ফৌজদারি যে কার্যবিধি সেই অনুযায়ী তদন্তের ক্ষমতা তো পুলিশের। তো এখন মূল অভিযোগ এবং এখানে যেসব ভিডিও আমরা এখন পর্যন্ত দেখছি সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে অন্তত পুলিশের পোশাক পরে বা তাদের ভেস্ট পরে সরাসরি গুলি করার ঘটনাগুলো ঘটেছে। সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশের বাইরে আসলে কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে? এগেন এখানে একটি আলাদা করে একটি বডি তৈরি করা যেত। আই নো এটা বলা সহজ, করা হয়তো কঠিন, কিন্তু তারপরে আমাদের কিছু কিছু পথ তো বের করে নিতে হবে যে কিভাবে কাজ করা যায়। অন্যান্য সময় আমরা দেখেছি যে বিশেষ টাস্ক ফোর্স বা কমিটি বা ধরেন চাঞ্চল্যকর মামলা পরিচালনা করার জন্য আলাদা একটি উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এরকম কিছু হচ্ছে কিনা আমরা জানতে পারছি না, কিন্তু এরকম কিছু হওয়া উচিত যে যেই সব অজস্র মামলা যে আসছে, অনেকগুলো ভুলভালভাবে লেখা, 100 জন 150 জন ওখানে নাম ঢুকানো হচ্ছে, সবগুলো তো থাকার কথা না। এগুলো পর্যালোচনা করে কিভাবে এগিয়ে যেতে পারে এবং তদন্ত কাজ কিভাবে করা যেতে পারে, সেটার জন্য আই থিঙ্ক বিশেষজ্ঞ দরকার। এবং একদিকে বিশেষজ্ঞ, অন্যদিকে যারা স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে এই তদন্ত কাজ করতে পারবে, যারা এখনকার পুরা পুলিশ প্রশাসনের সাথে জড়িত না, পুরনো যারা আছেন, অনেক আগেকার যারা ছিলেন পুলিশ প্রশাসনের সাথে, যারা অভিজ্ঞ এবং যাদের সর্বজন শ্রদ্ধেয় যারা আছেন, এরকম কিন্তু লোকজন এখনো বাংলাদেশে আছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতাটা কি? বিশেষ করে এত সংখ্যা যখন ঘটে, ধরুন আমরা ইউগোস্লাভিয়া ট্রাইব্যুনাল দেখেছি, রুয়ান্ডা ট্রাইব্যুনাল দেখেছি, সেখানে গোটা বিশ্বের এবং বিশেষত জাতিসংঘের উপস্থিতিতে বিচার কার্যক্রম হয়েছে। এখানেও ঘটনার সংখ্যা প্রচুর, মৃতের সংখ্যা নিয়েও এখনো প্রশ্ন থেকে গেছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আসলে কি শেখা যায় এই ব্যাপারে? এখানে আমরা আন্তর্জাতিক সহযোগিতাও নিতে পারি। অলরেডি তো সরকার একটা নিচ্ছে যে জাতিসংঘের পক্ষ থেকে তথ্য অনুসন্ধান করা হবে, কিন্তু সেটার ভিত্তিতে একটা শেষ পর্যন্ত আমরা একটা প্রতিবেদন পাবো যে কি হয়েছে না হয়েছে। কিন্তু বাংলাদেশের যে ফৌজদারি প্রক্রিয়াগুলো অলরেডি শুরু হয়ে গেছে, যে হত্যা মামলা বা আমাদের
অন্যান্য মানবতা বিরোধী অপরাধের জন্য যে সব মামলাগুলো রুজু করা হয়েছে, সেখানে আমরা সরাসরিভাবে এখন পর্যন্ত জাতিসংঘেরও কোনো সহযোগিতা পাচ্ছি না, অন্য কোনো আন্তর্জাতিক কোনো বিশেষজ্ঞ এখানে আসছে না। কিন্তু যে বিষয়গুলো আমাদের দেখার দরকার আছে, আপনি একটা কথা বললেন যে আগের সময় যখনই কোনো ধরনের অপরাধ বা এইরকম অপরাধ তো আসলে কোনোদিন হয়নি মুক্তিযুদ্ধের পরে, বাট আমরা কখনো ভিডিও এভিডেন্সের উপরে আসলে রিলাই করতে পারিনি। এবারে যেটা হয়েছে যে মানে হিউজ অ্যামাউন্টস অফ ভিডিও এভিডেন্স আছে, তাই না? সবার ফোন কিন্তু এক ধরনের এভিডেন্সের সূত্র। আর এবারে যেটা আগে সম্ভব ছিল না, আমাদের সাক্ষ্য আইনটা সংশোধিত হওয়ার কারণে এই এভিডেন্সগুলো সব কিন্তু আদালতে দেওয়া সম্ভব। সো ভিডিও এভিডেন্সটা সংরক্ষণ করা, এটা অ্যানালাইজ করা, কারণ সব ভিডিও এভিডেন্স আবার ব্যবহার করা যাবে না, ভেরিফাই করতে হবে, টেকনিক্যাল এক্সপার্টের বিষয় আছে, এগুলো সংকলন করে ভেরিফাই করে কোনটা ব্যবহার করা যাবে না করা যাবে সেটার কাজ আছে। পাশাপাশি কিন্তু অন্যান্য ফরেনসিক্সের অনেক কাজ আছে, যে এতজন যে মরেছে আমরা এখন পর্যন্ত জানি না আসলে নিহতদের শেষ সংখ্যাটা কী হয়ে দাঁড়াবে, কারণ অনেকজন যাদেরকে অলরেডি কবর দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওখানে রিপোর্টের সমস্যা আছে, প্রত্যয়নপত্র সব জায়গায় সঠিকভাবে দেওয়া হয় নাই, ওগুলো দেখার বিষয় আছে, পোস্টমর্টম অনেক কম ক্ষেত্রে হয়েছে, এক্সিউমেশনের বিষয় থাকতে পারে, এইসব ব্যাপারে কিন্তু আমাদের এক্সপার্টিস প্রয়োজন আছে। সো এরকমও কিন্তু ভাবা যেতে পারতো যে অ্যাজ আই সেড এখনও অত বেশি সময় চলে যায়নি, এখনও সম্ভব সেরকম একটি বিশেষজ্ঞ দল তৈরি করা, বিশেষজ্ঞ এবং স্বতন্ত্রভাবে যারা কাজ করবেন তাদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে তারপরে আমরা বোধহয় এগিয়ে যেতে পারবো ঠিক মতো। ধন্যবাদ।